দেশের কৃষকরা মূলধনের অভাবে তারা কৃষিকাজ বন্ধ করে দিয়ে লাখে লাখে কৃষক কারখানার শ্রমিক হওয়ার জন্য, বস্তিতে থাকবার জন্য বড় শহরে চলে আসছে। হাওড়ার মতো কুলি শহর তৈরি হচ্ছে। আমাদের ছাদে, বারান্দায় এবং আমাদের রান্নাঘরের আশেপাশে যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, মাটি হোক, টব হোক, যাই হোক না কেন, সেগুলোকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে রাসায়নিক না দিয়ে জৈব পদ্ধতিতে চাষ করে। তার গুণমানের সাথে সাথে আমাদের পরিবারের যে পুষ্টি নিরাপত্তা, সেই পুষ্টি নিরাপত্তার সাথে সাথে পরিবারকে আমরা সারা বছর অন রোটেশন পুষ্টি দেবো, যেটা কিন্তু আমার বাইরে থেকে ওই শপিং মলে কিনতে গেলে যে পরিমাণ খরচ হতো, সেই খরচটা যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন যে আমার ছাদ থেকে আমার কতটা আয় আসছে। আজকে কি বলা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের যুগে, যে এক একটা শহর মানেই হচ্ছে এক একটা হিট এনক্লেভ। হিট এনক্লেভ মানে কি, সেইখানে এত পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে যে সেটা একটা দ্বীপের মতো হয়ে যাচ্ছে, তাপমাত্রার ভারসাম্য সে নষ্ট করছে এবং অন্য জায়গার মাইক্রোক্লাইমেটের সঙ্গে সেই জায়গার মাইক্রোক্লাইমেটের একটা বিরাট পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে এই সবুজ কভার আমি যত তৈরি করব, তত এই ধরনের হিট এনক্লেভগুলোকে আমি মিটিগেট করতে পারবো, সংকুচিত করতে পারবো। আজকে পাঞ্জাবকে বলা হচ্ছে সারা পৃথিবীর ক্যান্সার ক্যাপিটাল। কেন না, পাঞ্জাবের মাটির ওপরে টপ সয়েলটা ক্ষয়ে গেছে, কিছুই নেই, যেটা আছে সেটা বিষে জর্জরিত। এই যে বিষগুলো যত আপনার খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে যাবে, ধরুন এটা প্রথমে গেছে চুঁয়ে 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 পুকুরের জলে, ছোট মাছটা খেয়েছে, তার শরীরে যতটা পরিমাণ বিষ গেছে, বড় মাছটা তাকে যখন খাবে তার বিষের পরিমাণ আরো বেড়ে যাবে, তাকে যখন আমরা খাবো আমার শরীরে আরো বেড়ে যাবে। ভারতবর্ষের ওপর বিদেশি শত্রুরা 10,000 বছর ধরে হানা দিয়েছে, কেননা আমাদের মাটিটা এতটাই উর্বর ছিল, তার হিউম্যান রিসোর্সের কোয়ালিটি এত ভালো ছিল, তার এত উদ্ভাবনী শক্তি ছিল। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ফসল উৎপাদন পৃথিবীর সেই সমসাময়িক কোনো সভ্যতায় না ছিল, মেসোপটেমিয়ায় না ছিল, মিশরে না ছিল, চীনে। আজকে ইউরোপীয় সভ্যতা যারা বলছে যে আমরা নাকি শিল্প বিপ্লব এনেছি ইত্যাদি করেছি, তারা যখন কয়েকশো বছর আগেও একে অপরকে কার্যত নরখাদকের ভূমিকা নিয়েছে, সেখানে কয়েক হাজার বছর আগে আমাদের বেদের মতো গ্রন্থ লেখা হচ্ছে। আজ আমাদের পডকাস্টে যিনি গেস্ট, তিনি একজন কৃষি সায়েন্টিস্ট, ডক্টর প্রবুদ্ধ রয়। বেসিক্যালি আজকের পডকাস্টে যে আলোচনাগুলো হয়েছে সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি বা এই যে ফসলগুলো কৃষিরা ফলিয়ে যেগুলো বাজারে বিক্রি করছে, সেই যেভাবে ফসল ফলায় তার কি কি প্রক্রিয়া আছে, বা আমরা যে খাচ্ছি সেটা কতটা আমাদের শরীরের জন্য পারফেক্ট, কতটা আমাদের শরীর সেই খাবারটাকে ধরে রাখতে পারে। বেসিক্যালি চাষাবাদ 2 থেকে 3 রকম প্রক্রিয়া হয়। আমাদের সমাজ এখন কিরকম চাষাবাদ করছে বা বিগত দিনে কিরকম চাষাবাদ হয়েছে, যার ফলে বিগত দিনে মানুষরা বা বাড়ি যদি দাদু ঠাকুমা থাকে, তারা দেখবেন এখনো যত স্ট্রং থাকে, আমাদের সময় কিন্তু ততটা স্ট্রং আমরা থাকতে পারি না। কারণ তার মূল কারণ হচ্ছে খাবার বা খাদ্য, আমরা যেটা খাই। তার পিছনে কৃষিদের কি ভূমিকা, সে নিয়ে আজকে পুরো পডকাস্ট আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দেখুন। আজকের পডকাস্ট অনেক কিছু জানার আছে। বাড়িতে যদি ছোট্ট একটা জায়গা থাকে, সেখানেও আমরা কিছু সবজি ফলিয়েও আমরা সেই খাবার খেতে পারি, এবং যেটা স্বাস্থ্যকর হবে, কোনো রকম ভেজাল ছাড়া হবে। তো তার পুরো প্রক্রিয়াটা আজকে পডকাস্টে আলোচনা হয়েছে, এবং আশা করি পুরো পডকাস্ট আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত দেখুন। আর শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যে আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিও রিগার্ডিং কোনো রকম মন্তব্য থাকে, তো অবশ্যই কমেন্ট করুন। স্যার, কৃষি চাষবাস বেসিক্যালি 3 ধরনের আমরা যেটুকু জানি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রাসায়নিক, সেকেন্ড যেটা থাকে সেটা জৈবিক, আর একটা যেটা ন্যাচারাল পদ্ধতি হয় প্রাকৃতিক। এর ভাগগুলো কীরকম, মানে এর ভাগের বৈশিষ্ট্যগুলো কীরকম? বৈশিষ্ট্যগুলো কীরকম এটা যদি বুঝতে হয় তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে আপনি প্রথমেই রাসায়নিক কৃষির কথা বললেন। এই রাসায়নিক কৃষি এলো কবে থেকে? মূলত রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক কৃষিতে প্রয়োগ শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। তার আগে কিন্তু সারা পৃথিবী জুড়েই কৃষি ছিল মূলত জৈবিক এবং প্রাকৃতিক, এই দুটো পদ্ধতি মূলত ছিল। এবং ভারতবর্ষের মতো দেশে আমরা দেখেছি যে দেশের
কৃষি ব্যবস্থা প্রায় 10,000 বছরের পুরানো, এবং আমরা এরকম প্রমাণও পেয়েছি, এমন হালও আমরা পেয়েছি যে হাল আপনার 26টা বলদে টানতো, একটা হাল 20টা বলদে টানতো। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কৃষি ব্যবস্থা কিন্তু চিরদিন প্রকৃতির ওপর, প্রাকৃতিক উপাদানকে নিয়েই কিন্তু বেঁচে থেকেছে। তাহলে আপনার মধ্যে আমাদের মনে প্রশ্ন উঠবে, তাহলে কৃষি রাসায়নিক হলো কবে থেকে? একদমই। তাহলে রাসায়নিক হলো ভারতবর্ষের মতো দেশে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আচ্ছা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারতবর্ষে রাসায়নিক কৃত্রিম সার, সিনথেটিক কেমিক্যাল ফার্টিলাইজার, বিভিন্ন ধরনের রাসায়নিক কৃত্রিম কীটনাশক এবং তার সাথে সাথে পরবর্তী সময়ে রাসায়নিক উদ্দীপক ইত্যাদি অনেক কিছু বেরিয়েছে, যেগুলো আপনারা এখন বলছেন রাসায়নিক নির্ভর কৃষি। একদমই তাই। কিন্তু তার আগে কিন্তু ভারতের পুরো কৃষি ব্যবস্থাটাই ছিল প্রাকৃতিক, যেটাকে আমরা বলছি ন্যাচারাল ফার্মিং। এবং সেই প্রাকৃতিক কৃষি ব্যবস্থাতেও কিন্তু সারের প্রয়োগ ছিল, সেখানেও কীটনাশকের প্রয়োগ ছিল, কিন্তু সেগুলো ছিল সবই প্রকৃতি থেকে আহরণ করা। যেমন কীটনাশকের মধ্যে ছিল আপনার হচ্ছে আমাদের বড় একটা উপাদান হচ্ছে নিম, বড় একটা উপাদান হচ্ছে তামাক, আচ্ছা, বড় একটা উপাদান হচ্ছে হলুদ। হ্যাঁ, এই সমস্তগুলো দিয়ে আমরা কিন্তু শত্রু কীট, পোকা, রোগ, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই হোক না কেন সেগুলোকে আমরা দমন করতাম। পাশাপাশি ভারতবর্ষের আমি যে বিশ্ববিদ্যালয়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রাশিয়ার চিঠিতে একটা জায়গায় উল্লেখ করেছেন যে ভারতবর্ষের কৃষিতে বলরাম ছিলেন মূলত হাল ধারক। হ্যাঁ, এবং সেই যে হাল, বলরাম কিন্তু বিভিন্ন ধরনের গরু প্রতিপালন করতেন মূলত চাষবাস এবং দুগ্ধ উৎপাদনের জন্য। তাহলে সেই গরুর কাছ থেকে আমরা, গোমাতাদের কাছ থেকে আমরা যে গোবর, গোমূত্র ইত্যাদি পেতাম, সেইগুলোই কিন্তু আমরা আমাদের মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করতাম, যেটাকে আমরা এখন বলছি গোবর সার। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের মতো দেশে শুধু নয়, সারা পৃথিবী জুড়েই কৃষি ব্যবস্থা মূলত ছিল আপনার প্রাকৃতিক, এবং পরবর্তী সময়ে সেই প্রাকৃতিক কৃষিটাই আরেকটু রিফাইন্ড হয়ে, যেমন ওই আমি একটু আগেই বললাম গোবর সারের জায়গায় এসছে হয়তো জৈব কেঁচো সার, যাকে আমরা ইংরেজিতে বলছি ভার্মি কম্পোস্ট, যেখানে বিভিন্ন প্রজাতির কেঁচোকে কাজে লাগিয়ে ওই যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোকে পচিয়ে সেটাকে আমরা একটা উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে ব্যবহার করছি, যেটা মাটির গুণমানকে আরও বাড়াতে পারে। মাটির ভৌত গুণমান এবং রাসায়নিক গুণমান দুটোকেই সে বাড়াবে। ঠিক সেইভাবে জৈব যে কীটনাশক, সেখানে আমরা দেখছি যে নিমকে, হলুদকে, আপনার তামাক পাতাকে, মানে নিম মিন্স নিম পাতা, নিম পাতা থেকে নিমের পুরো শরীরটাই, নিমের পুরো শরীরটাই হচ্ছে অদ্ভুত একটা মহৌষধ, শুধুমাত্র আমার কৃষিক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রেও বটে। এর আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখেছি, আমরা নিজেরা ব্যবহার করেছি বা করিনি যাই হোক না কেন, আমাদের আশেপাশে বহু মানুষ, অন্তত 50% মানুষকে আমরা দেখেছি নিমের ডাল দিয়ে দাঁত মাজতে। এটা যে কোনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টুথপেস্টের থেকেও এ হচ্ছে মূল্যবান। হ্যাঁ, তা সেই ট্র্যাডিশনাল, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ইন্ডিজিনাস নলেজ অ্যান্ড টেকনোলজি, বা ইন্ডিজিনাস টেকনোলজি অ্যান্ড নলেজ, আইটিকে যাই বলো না কেন, সেটাকে কিন্তু আমরা ক্রমশ হারিয়ে ফেলেছি। যে দেশের কৃষি ব্যবস্থা 10,000 বছরের পুরনো, যে দেশের সরস্বতী সভ্যতা, যেটাকে আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা বলল কি সভ্যতা, না ওটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, আদপেও তা না। তা সেই হচ্ছে জায়গায় সরস্বতী সভ্যতার বুকে দাঁড়িয়ে যে কৃষি ব্যবস্থার আমরা প্রমাণ পেয়েছি, যেখানে আমরা বলছি 26টা গরুতে আমার হাল টানতো, এবং সেই হাল এত তীক্ষ্ণ এবং এত ভারী হতো যে বড় বড় পাথর হয়তো সেখানে ফেটে যেত।
তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই প্রচলিত যে জ্ঞান, প্রচলিত যে প্রযুক্তি, প্রচলিত যে তথ্য ভাণ্ডার, সেগুলোকে আমরা মূলত নষ্ট হতে দিতে বাধ্য হয়েছি, কেননা আমাদের ওপর প্রায় 1000 বছরের পরাধীনতার একটা ইতিহাস রয়েছে। তার ফলে আমরা এখন নতুন করে আমাদেরকে আবার সেই জৈব কৃষি পদ্ধতি, নতুন করে আবার আপনি যেটা বললেন প্রাকৃতিক চাষ পদ্ধতি, এগুলোর দিকে আমাদের নজর দিতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেখানে কার বিপ্রতীপে দাঁড়িয়ে আমরা নজর দিচ্ছি? যে হচ্ছে কি আমার রাসায়নিক কৃষি ব্যবস্থা, যার হচ্ছে কি আমার প্রতিনিধিত্ব করছে কারা? বিভিন্ন বহুজাতিক সংস্থা, সে ভারতীয় হোক সে অভারতীয় হোক, তাদের মোকাবিলা করে আমাদের এই ধরনের কৃষি ব্যবস্থাকে আবার কৃষক কৃষাণীর মনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু অত্যন্ত আনন্দের কথা, অত্যন্ত আশার কথা, পাশাপাশি অর্থনৈতিকভাবে অত্যন্ত একটা আমি বলবো শুভ দিক, যে এই প্রাকৃতিক পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর বাজার ক্রমশ বেড়ে চলেছে। সেটা আপনাকে বেশি দূরে যেতে হবে না, আমরা আজকে কাটোয়া শহরে বসে আলোচনা করছি। কাটোয়া শহরে শপিং মল বলতে বেশ কিছু শপিং মল হয়েছে, তার মধ্যে যেটা ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে যারা গ্রসারি ইত্যাদি বিক্রি করে, দুটি সংস্থা আছে আমি যতদূর জানি, একটি হচ্ছে মোড় আর একটি হচ্ছে আরামবাগ ফুড মার্ট। সেখানে দুটো সংস্থারই আপনি যে কোনো দিন একদিন যদি যান দেখবেন যে অর্গানিক যে কোনো প্রোডাক্টের ডিমান্ড কীরকম। এক, দুই হচ্ছে সে অর্গানিক প্রোডাক্ট চিনি হতে পারে, আটা হতে পারে, ময়দা হতে পারে, পাশাপাশি ইনঅর্গানিক প্রোডাক্ট যেটাকে আপনি এখন বলছেন যে কেমিক্যাল বেসড, তার দামের কতটা পার্থক্য। কিন্তু আসার দিকটা হচ্ছে এইটাই, দামের পার্থক্য থাকা সত্ত্বেও সচেতন ক্রেতা এবং অবশ্যই যাদের একটু অর্থনৈতিকভাবে যারা সচ্ছল, তারা কিন্তু ক্রমশ এই ধরনের জৈব বা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য সামগ্রীকেই পছন্দ করছে, ইগনোর করছে, পছন্দ করছে, তারা করছে প্রাকৃতিক পদ্ধতিতে, হ্যাঁ প্রাকৃতিক পছন্দ করছে, হ্যাঁ জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্য ফসলকেই সে পছন্দ করছে, ইগনোর করছে সে রাসায়নিক পদ্ধতিতে তৈরি পণ্য সামগ্রীকে। তো স্যার আপনি যে তিনটি ধাপ বললেন তার মধ্যে আর একটা যে বিষয় শোনা যায়, বেসিক্যালি এখন নানা রকম তো সরকারি প্রজেক্ট আছে, তার মধ্যে একটা প্রজেক্ট খুব কমন শোনা যায়, সেটা হচ্ছে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। সম্ভবত কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট আছে, এতে কতটা লাভবান হয় কৃষি, বা এর মূল বৈশিষ্ট্যটা কি, টোটাল সিস্টেমটা কি? হ্যাঁ, এটা আপনি খুব ভালো প্রশ্ন করলেন যে প্রধানমন্ত্রী পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এটা আমাদের মান্যবর প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের, হয়তো ভারতের ইতিহাসে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস ভাই মোদী মহাশয়। তিনি আজ থেকে 3-4 বছর আগে এটাকে উদ্বোধন করেছেন, এবং এখানে একটা খুব ক্রিটিক্যাল আমি বলবো জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের মূলত পাহাড়ি রাজ্যগুলো এবং উত্তর পূর্বের রাজ্যগুলো, কারণ উত্তর পূর্বের রাজ্যগুলো 7টা রাজ্যই মূলত পাহাড়ি রাজ্য, সেখানে কিন্তু রাসায়নিক কৃষি যে কথাটা আপনি বারবার বলছেন, স্বাধীনতার পর থেকে বা তারও আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সেখানে কিন্তু রাসায়নিকের অনুপ্রবেশ ততটা ঘটেনি। কী কারণে ঘটেনি? তার পিছনে অর্থনৈতিক কারণ আছে। কি অর্থনৈতিক কারণ? না, এই পাহাড়ি এলাকার মাটির যা বৈশিষ্ট্য, তাতে সাধারণভাবে মাটির ফলন ক্ষমতা কম এবং সমস্ত ধরনের ফসল এখানে চাষ করা যায় না। কিন্তু এখানে আর একটা বৈশিষ্ট্যও রয়েছে যে এই সমস্ত অঞ্চলে আমরা দেখেছি ব্যাপক পরিমাণে কিন্তু বাগিচা ফসল, যেমন চায়ের বাগিচা রয়েছে, চা একটা বাণিজ্যিক ফসল, এবং চায়ে এত পরিমাণে রাসায়নিক ব্যবহার করা শুরু হয়েছিল যে ভারতীয় দার্জিলিং চায়ের বিশ্ব রেকর্ড আছে যে 1 কেজি চায়ের দাম উঠেছিল কয়েক কোটি টাকা লন্ডনের নিলাম বাজারে। সেই চায়ের মার্কেটটা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং রাসায়নিকের ব্যবহার বেশি বলে ভারতীয় চায়ের বাজার ধরে নিচ্ছে নাইজেরিয়া, ভারতীয় চায়ের বাজার ধরে নিচ্ছে কেনিয়া, ভারতীয় চায়ের বাজার ধরে নিচ্ছে শ্রীলঙ্কা, ভারতীয় চায়ের বাজার ধরে নিচ্ছে চীন
এই ধরনের অপ্রচলিত দেশ মূলত চা উৎপাদনের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার এই প্রবণতাটাকে রোধ করবার জন্য, আর পাশাপাশি আমরা এখন যেটা লক্ষ্য করছি, আপনারা হয়তো সবাই গণমাধ্যমে দেখছেন যে সিকিমের মধ্যে রাজ্য, তারা বলছে আমরা পুরোপুরি অর্গানিক, সেখানে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা নিষিদ্ধ, যে কোনো কৃষি বাগিচা ফসল উৎপাদনে, যেগুলো ফসল মাটি থেকে হয়। তাহলে আমাদের দেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা এত বেশি বৈচিত্র্যময়, যেখানে কিন্তু আমার সুযোগ রয়েছে যে পাহাড়ি এলাকা, পার্বত্য অঞ্চল বহুল রাজ্যগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক কৃষি, শুধুমাত্র জৈব কৃষির ওপর ভিত্তি করে কৃষির উন্নয়ন ঘটানো, এবং তার সাথে সাথে যে সমস্ত চা বাগানে কীটনাশক ব্যবহার করা ব্যাপক হারে হচ্ছিল, যে সমস্ত আপেল বাগানে, যে সমস্ত কমলালেবুর বাগানে বিস্তারিতভাবে কীটনাশক ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এখনও। আপনি যদি আজও হিমাচল প্রদেশে যান, প্রত্যেকটা আপেল বাগানে দেখবেন ড্রামের পর ড্রাম কীটনাশক মজুত করা রয়েছে, বড় বড় 40 লিটার 60 লিটারের ড্রামে। তা এইগুলোকে আমরা বন্ধ করে এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার মধ্য দিয়ে, যেখানে ভারত সরকারের একটা বড় পরিমাণ আর্থিক অনুদান রয়েছে, সেইটাকে আমরা চেষ্টা করছি যে পুরোপুরি প্রাকৃতিক বা জৈব কৃষিতে ফেরত নিয়ে আসা, যেহেতু এই অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করা সোজা। এখানে খুব ছোট ছোট জায়গায় চাষবাস হয় এবং তার সাথে সাথে এখানে মাটির উর্বরতা ক্ষমতা অত্যন্ত কম। সেই জন্য চাষিদেরকে আমরা খুব সহজে বের করে নিয়ে আসতে পারি রাসায়নিক ব্যবহারের থেকে জৈব এবং প্রাকৃতিক উপাদান ব্যবহারের দিকে। পাশাপাশি আমি আর একটা কথা বলবো, যেটা না বললে আমাদের অন্যায় হবে, সেটা হচ্ছে আজকে আমরা একটা শহরে বসে, সেই শহর খুব ছোট নয় আবার খুব বড় নয়, যাই হোক একটা আপনার মহকুমা শহর, খুব পুরানো শহর। এই কাটোয়া শহরের একটা সময় নাম ছিল কণ্টকনগর। 1000 বছরের পুরানো ইতিহাস, যে ইতিহাস আমাদেরকে আগের 1000 বছরের শাসকরা ভুলিয়ে দেওয়ার জন্য নাম দিয়েছে কাটোয়া। যাই হোক, তা সেই শহর কিন্তু বাণিজ্য নগরী হিসেবে খুব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলার অর্থনীতিতে, কৃষি অর্থনীতিতে, বাণিজ্য অর্থনীতিতে। তা সেই শহরের মতো শহরগুলোতে এখনও, এবং ইভেন আপনার বড় শহরও, আপনার কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, হলদিয়ার মতো বড় শহরেও আমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে কি না, ছোট ছোট বাগানে উৎপাদন আর আমার বারান্দাতে ছাদে উৎপাদন। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা মনে করি যে যেহেতু এই সমস্ত এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করা যায় ইন দ্য সেন্স, এখানে আমি ব্যাপক হারে কীটনাশক প্রয়োগ আটকাতে পারি, আমি ব্যাপক হারে রাসায়নিক সার ব্যবহার আটকাতে পারি। সেই জন্য এখানে পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে বা পুরোপুরি জৈব পদ্ধতিতে চাষ করা সহজ এবং সম্ভব। যে কারণে ভারত সরকার আরেকটা প্রকল্প চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে, PM কুসুম প্রকল্প, যেটা মূলত খাদ্য নিরাপত্তার সাথে খাদ্য পুষ্টির ওপর জোর দিচ্ছে। এবং এই পুষ্টির ওপর জোর দেওয়ার জন্য বলা হচ্ছে যে আগে যেগুলো ছিল আমরা কি বলতাম, কিচেন গার্ডেন, অর্থাৎ বাড়ির রান্নাঘরের পাশেই যে ছোট্ট এক ফালা জমি আছে, 1 কাঠা হোক, হাফ কাঠা হোক বা আরও ছোট হোক, সেই জমিতে আমরা কিছু ফসল লাগাতাম বা জমিটা পড়ে থাকতো, কিছু লাগাতাম না ইত্যাদি। কিন্তু বর্তমান প্রকল্পে বলা হচ্ছে এই ছোট ছোট জমিগুলোকে, যেটা আমার রান্নাঘর সংশ্লিষ্ট না হলেও আমার বাড়ির সংশ্লিষ্ট, সে 1 কাঠা হতে পারে, সে অর্ধেক কাঠা হতে পারে, অর্ধেকের অর্ধেক হতে পারে, যাই হোক না কেন, যেটুকুনি জায়গা থাকছে, সেখানে আমরা মরশুমি এমন সবজি লাগাবো যে সবজিটা আমার পুরো পরিবারের পুষ্টি নিরাপত্তাটাকে রক্ষা করবে। এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের
বিভিন্ন রঙের আমরা চেষ্টা করব শাক লাগাতে, ফল লাগাতে, এবং তার সাথে সাথে দুটো ফসলের কথা ভারত সরকার একদম নোটিফিকেশন করেই বলেছেন এই ধরনের পুষ্টি উদ্যানে রাখতে হবে, যেগুলো যে কারণে আপনারা দেখবেন এখন প্রত্যেকটা স্কুলে হচ্ছে ছাদে পুষ্টি বাগান তৈরি হচ্ছে প্রত্যেকটা স্কুলে। ছাত্ররা ছাত্রীরাই করছেন। তা সেই বাগানগুলোতে একটা ন্যূনতম একটা বা দুটো বা পাঁচটা আপনার পেঁপে এবং একটা দুটো বা পাঁচটা হচ্ছে আমার সজনে, কেন পেঁপে এবং সজনে দুটোই পুষ্টির দিক থেকে অসাধারণ ভূমিকা রাখে এবং দুটোরই কিন্তু ভেষজ গুণ রয়েছে। তার সাথে সাথে বলা হচ্ছে যে মূলত রঙিন যে জিনিসগুলো, যেমন রঙিন ফুলকপি, রঙিন বাঁধাকপি, হ্যাঁ, কেননা আজকের দিনে দাঁড়িয়ে রঙিন ক্যাপসিকাম, কেন বলা হচ্ছে যে না, যে ফসল যত রংযুক্ত হবে, রং মানে কৃত্রিম রং নয়, প্রাকৃতিক রং, তার প্রাকৃতিক রংটাই হবে রঙিন, হয় বেগুনি অথবা কালো অথবা লাল অথবা গোলাপি অথবা হলুদ অথবা একদম টকটকে আপনার নীল। তাহলে সেই ফসলটার পুষ্টিগত গুণমান তত বেশি। আচ্ছা, সেখানে এত ধরনের ভিটামিন থাকে, এত ধরনের খনিজ পদার্থ থাকে যে হচ্ছে কি সে আমাদের দেহে যে পুষ্টিগুলোর ঘাটতি রয়েছে সেগুলোকে সে কিন্তু পূরণ করতে সাহায্য করে। আচ্ছা, তা সেখানে দাঁড়িয়ে এই প্রকল্পটাকেও কিন্তু ভারত সরকার বারবার গুরুত্ব দিচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই ওই ছোট ছোট জমিগুলোকে ফেলে রাখবো না। আর তার সাথে সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বারান্দা, ছাদ, এখানে আজকের দিনে দাঁড়িয়ে একদম মানে আমার মাটির ফসলের থেকেও খুব ভালোভাবে টবে উৎপাদন করা যায় সমস্ত ফসলই, এবং সেটাও পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে, কীটনাশক ছাড়া, রাসায়নিক সার ছাড়া। তাহলে সেটাকেও আমরা চেষ্টা করব যতটা সম্ভব প্রমোট করতে। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলি, এই যে আমরা ছাদে যত সবজি, যত সবুজ কভার তৈরি করব, তত একটা শহরে আজকে কি বলা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের যুগে, যে এক একটা শহর মানেই হচ্ছে এক একটা হিট এনক্লেভ। হিট এনক্লেভ মানে কি, সেইখানে এত পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে যে সেটা একটা দ্বীপের মতো হয়ে যাচ্ছে, তাপমাত্রার ভারসাম্য সে নষ্ট করছে, এবং অন্য জায়গার মাইক্রোক্লাইমেটের সঙ্গে সেই জায়গার মাইক্রোক্লাইমেটের একটা বিরাট পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে এই সবুজ কভার আমি যত তৈরি করব তত এই ধরনের হিট এনক্লেভগুলোকে আমি মিটিগেট করতে পারবো, সংকুচিত করতে পারবো। তাহলে এখানে দাঁড়িয়ে দেখুন, সেই আমরা আবার সেই 10,000 বছরের পুরনো সনাতনী আমি কৃষি ব্যবস্থাতে ফিরে যাই। সেই ব্যবস্থা কিন্তু ছিল পুরোপুরি প্রাকৃতিক, সেই ব্যবস্থা ছিল জৈব, এবং সেই ব্যবস্থা প্রাকৃতিক এবং জৈব ছিল বলেই ভারতবর্ষের ওপর বিদেশি শত্রুরা 10,000 বছর ধরে হানা দিয়েছে। কেননা আমাদের মাটিটা এতটাই উর্বর ছিল, আমাদের মানুষ তার হিউম্যান রিসোর্সের কোয়ালিটি এত ভালো ছিল, তার এত উদ্ভাবনী শক্তি ছিল, তার হচ্ছে কি এত পরিশ্রমের শক্তি ছিল, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ফসল উৎপাদন পৃথিবীর সেই সমসাময়িক কোনো সভ্যতায় এত পরিমাণ এবং গুণগতভাবে এত উন্নত মানের ফসল না ছিল মেসোপটেমিয়ায়, না ছিল মিশরে, না ছিল চীনে। কারণ বলা হয় মোটামুটি সমসাময়িক হচ্ছে 4টে সভ্যতা, একটা হচ্ছে মিশর, একটা হচ্ছে মেসোপটেমিয়া, একটা ভারত, আর একটা হচ্ছে চীন। মূলত 4টে পাশাপাশি যারা গ্রো করেছে। তা সেই জন্যেই বিদেশি হানাদারেরা আমাদের ওপর আক্রমণ হানিয়েছে এই 10,000 বছর ধরে। তা সেই জন্য আমরা আজকে দাঁড়িয়ে বলছি যে আমাদের যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন যে ভারত আবার জগৎ সভায় মাথা তুলে দাঁড়াবে। হ্যাঁ, এবার কেন্দ্র, তিনি বারবার কি বলতেন যে কোনো বক্তৃতার শেষে বা শুরুতে, এবার কেন্দ্র ভারতবর্ষ।
এবার কেন্দ্র ভারতবর্ষ মানে কি? ভারত কিন্তু সুপার পাওয়ার হতে চায় না, বিশ্ব শক্তি হতে চায় না, কিন্তু ভারতবর্ষ চিরদিন মানব সভ্যতাকে পথ দেখিয়েছে। ভারত পৃথিবীর একমাত্র দেশ যে কিন্তু অপর কোনো দেশকে আক্রমণ করেনি, কিন্তু সে নিজে আক্রান্ত হয়েছে 10,000 বছর ধরে। এটা ইতিহাস, এটা একদম মানে বাস্তব ইতিহাস, এটা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তা সেই জন্যই স্বামীজি বারবার বলতেন এবার কেন্দ্র ভারতবর্ষ, ভারতবর্ষই পথ দেখাবে সারা বিশ্বকে। যে কারণে ভারতবর্ষ আজকে সব জায়গায় বলছে যে এই যে শতক, এই শতক হচ্ছে কিন্তু যুদ্ধের শতক না, এই শতক হচ্ছে যে কোনো সমস্যাকে আলোচনার টেবিলে বসে মীমাংসা করার শতক। এবং এই যে ভারতের দিশা, এই যে ভারতের মার্গদর্শন, এই দর্শন কিন্তু শাশ্বত দর্শন। সম্রাট অশোক তার সাম্রাজ্যের শেষ বৃহৎ এবং রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধ জেতার পর সম্রাট অশোক তার শিলালিপিতে শিলালেখে লিখলেন, যে শিলালেখ এখনো আপনি নতুন দিল্লির আমাদের ন্যাশনাল মিউজিয়ামের সামনে গেলে পরে দেখতে পাবেন, সেখানে রাখা রয়েছে, সযত্নে রক্ষিত রয়েছে, যে আমি আমার সমস্ত অফিসারদেরকে, আধিকারিকদেরকে এবং মন্ত্রীদেরকে নির্দেশ দিচ্ছি যে এই যে প্রজাদেরকে আমরা জয় করেছি তাদের ওপর কোনো ধরনের অত্যাচার উৎপীড়ন করবেন না। কারণ আমি যেমন আমার নিজের সন্তান সন্ততিদেরকে ভালোবাসি, তার মঙ্গল কামনা করি, তেমনি আমি সমস্ত প্রজার মঙ্গল কামনা করি, তাদেরকে ভালোবাসি এবং তাদের শুভ হোক, ভালো হোক, শুধুমাত্র এই জীবনের জন্য না, এই জীবনের পরেও যে আর একটা জীবন আছে তার জন্য। তাহলে এই যে দর্শন, পৃথিবীর ইতিহাসে মানে একমাত্র সম্রাট যিনি কোনো যুদ্ধে পরাজিত হননি, এবং যার সাম্রাজ্য ছিল মধ্যপ্রাচ্যের একদম আপনার যেখানে তার শিলালেখ পাওয়া গেছে, সেই শিলালেখে আমরা কি দেখছি, সেই মধ্যপ্রাচ্যের দেশটা আজকে হচ্ছে কাজাকিস্তান। সেই কাজাকিস্তান থেকে শুরু করে ব্রহ্মদেশ, তিব্বত থেকে শুরু করে সিংহল, হয়তো ওই বর্ডারের ডিস্ট্রিক্ট যে দেশগুলো তার সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল, একটা ডোমিনিয়ান স্ট্যাটাস নিয়ে তারা স্বাধীনভাবেই থাকতো, কিন্তু সামগ্রিকভাবে সম্রাট অশোকের যে কর্তৃত্বটা সেটা তারা স্বীকার করে নিয়েছিল। তাহলে এই এত বড় সাম্রাজ্যের যিনি একাধিপতি, তার এই যে জীবন দর্শন, এ তো শাশ্বত জীবন দর্শন। মানে এই ধরনের জীবন দর্শন তখনকার দিনে পাশ্চাত্য বলুন বা অন্য কোনো জায়গায় আমরা পাই ছিল না। তাহলে এই যে ভারতবর্ষ এবার কেন্দ্র ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষ তার 1000 বছরের পরাধীনতার গ্লানিকে কাটিয়ে উঠে আবার যে নতুন করে জেগে উঠবে, এটাই স্বামীজি দিক নির্দেশন করেছিলেন। এবং সেই দিক নির্দেশনের উপর ভিত্তি করেই আজকে আমরা এই দিকে চলে এলাম। তার মূল কারণ হচ্ছে সারা পৃথিবী আজকে এই রাসায়নিক ভিত্তিক কৃষির বিরুদ্ধে লড়ছে। কেন লড়ছে? ভারতবর্ষে তথাকথিত সবুজ বিপ্লব। কেন বললাম তথাকথিত সবুজ বিপ্লব? না, বিপ্লবটা আদৌ সবুজ ছিল না। কেন সবুজ ছিল না? না, বিপ্লবটা ছিল রাসায়নিকের উপর নির্ভর করে। নরম্যান বোরলগ কিছু একদম ছোট জাতের আপনার ধানের প্রজাতি উদ্ভাবন করেছিলেন বিভিন্ন ধরনের সংকরায়নের পদ্ধতিতে। পরবর্তী সময় সেগুলো তিনি ভারতে আনলেন। তার সঙ্গে ম্যানিলার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে কিছু ওই ধরনেরই ধান এলো। ওটা গম ছিল নরম্যান বোরলগের। এই ম্যানিলা থেকে এলো ধান। MS স্বামীনাথন, যিনি গত বছর না আগের বছর ভারতরত্ন পেলেন, তিনি এইগুলোর উপর কাজ করে সেখান থেকে কিছু জেনেটিক লাইন বের করে ভারতবর্ষের উপযোগী কিছু একদম হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ রাইস অ্যান্ড আপনার হুইট, সেগুলোকে ভারতে চালু করা হলো। কোথায় কোথায় চালু করা হলো? পাঞ্জাবে চালু করা হলো, হরিয়ানায় চালু করা হলো, উত্তরপ্রদেশের পশ্চিমভাগে চালু করা হলো,
গোদাবরী কাবেরী যে উপত্যকা ডেল্টা অঞ্চল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সেখানে চালু করা হলো। কিন্তু পুরো এই যে আপনার হাই ইল্ডিং ভ্যারাইটি, সেটা পুরোপুরি ইনপুট নির্ভর। ইনপুট কি ইনপুট? না রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, পরবর্তীকালে রাসায়নিক উদ্দীপক, এইগুলোর উপর নির্ভর করে এই যে হচ্ছে আমার তথাকথিত, আবারও বলছি, তথাকথিত সবুজ বিপ্লব। আচ্ছা, তাহলে এই তথাকথিত সবুজ বিপ্লবে আর একটা কি লাগলো? আগে ট্র্যাডিশনাল ধানে, ট্র্যাডিশনাল গমে যদি 1 লিটার জল লাগতো, এখানে দেখা যাচ্ছে 10 লিটার জল লাগছে। কেন? তার কারণ এগুলো এতটাই ইনপুট সেন্সিটিভ যে যত আপনার ইনপুট বাড়াবেন তত এর প্রোডাকশন বাড়বে। আচ্ছা, আর এগুলো এতটাই প্রাকৃতিকভাবে সাসেপ্টেবল, মানে রোগ পোকার আক্রমণ এত বেশি হবে, খরার আক্রমণের ওপর বেশি হবে, ঝড়ের আক্রমণের ওপর বেশি হবে, সেই জন্য একে ইনপুট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমি কোথা থেকে কোথায় এলাম? পাঞ্জাবের কথা বলছিলাম। আজকে পাঞ্জাবকে বলা হচ্ছে সারা পৃথিবী ক্যান্সার ক্যাপিটাল। কেন না? পাঞ্জাবের মাটির ওপরে টপ সয়েলটা ক্ষয়ে গেছে, কিছুই নেই, যেটা আছে সেটা বিষে জর্জরিত। চাষিদের ক্ষেত্রে, চাষিদের ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে পুরো জনসমাজের ক্ষেত্রে। কেন না? এই যে বিষগুলো যত আপনার খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে যাবে, ধরুন এটা প্রথমে গেছে চুঁয়ে 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 পুকুরের জলে, ছোট মাছটা খেয়েছে, তার শরীরে যতটা পরিমাণ বিষ গেছে, বড় মাছটা তাকে যখন খাবে তার বিষের পরিমাণ আরো বেড়ে যাবে। একে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। ঠিক তাই। তাকে যখন আমরা খাবো আমার শরীরে আরো বেড়ে যাবে। তাহলে এই যে পুরোপুরি রাসায়নিক নির্ভর কৃষি, এর বিকল্পে দাঁড়িয়ে কিন্তু এই যে আবার সেই সম্রাট অশোকের ওই যে দর্শন, সেই দর্শনকে স্মরণ করে বলছি, স্বামী বিবেকানন্দের দর্শনকে স্মরণ করে বলছি যে এবার কিন্তু ভারতবর্ষই পথ দেখাচ্ছে। যে এই যে আপনি যেটা শুরু করলেন, প্রধানমন্ত্রী পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, পরম্পরাগত কথাটা এলো কোথা থেকে? এইখান থেকেই এলো যে এই দেশ সারা পৃথিবীতে প্রথম পরম্পরাগতভাবে কৃষি প্রধান দেশ। আচ্ছা, হ্যাঁ, এই দেশের আপনি সমস্ত দেবদেবীদের মধ্যে দেখবেন যে সেই দেবদেবীরা কিন্তু আমাদের কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িয়ে। আপনি একটু ঠান্ডা মাথায় অ্যানালিসিস করলেই বুঝতে পারবেন, বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। তাহলে যে দেশটা কৃষি প্রধান ছিল, আছে, থাকবে 10,000 বছর ধরে, তাহলে সেই দেশটাই তো নেতৃত্ব দেবে। যে আজকে ইউরোপীয় সভ্যতা যারা বলছে যে আমরা নাকি শিল্প বিপ্লব এনেছি ইত্যাদি করেছি, তারা যখন আপনার কয়েকশো বছর আগেও একে অপরকে কার্যত নরখাদকের ভূমিকা নিয়েছে, আর সেখানে কয়েক হাজার বছর আগে আমাদের বেদের মতো গ্রন্থ লেখা হচ্ছে। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আবার বড়, মাঝারি, ছোট সমস্ত শহরে মূলত জৈব এবং প্রাকৃতিক পদ্ধতিতে আমাদের ছাদে, বারান্দায় এবং আমাদের রান্নাঘরের আশেপাশে যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, মাটি হোক, টব হোক, যাই হোক না কেন, সেগুলোকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে রাসায়নিক না দিয়ে, জৈব পদ্ধতিতে চাষ করে। তাহলে তার গুণমানের সাথে সাথে আমাদের পরিবারের যে পুষ্টি নিরাপত্তা, সেই পুষ্টি নিরাপত্তার সাথে সাথে পরিবারকে আমরা সারা বছর অন রোটেশন পুষ্টি দেবো, যেটা কিন্তু আমার বাইরে থেকে ওই শপিং মলে কিনতে গেলে যে পরিমাণ খরচ হতো, সেই খরচটা যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন যে আমার ছাদ থেকে আমার কতটা আয় আসছে।
শুধু আয় না, ছাদ থেকে যদি আমাদের বাড়িতে আশেপাশে যদি করা, সেই ক্ষেত্রে যে সবজিটা বা যে খাবারটা আসছে সেটা অনেক হেলদি খাবার হবে। আমি ওইটাই বলতে চাইছি, আপনি আর একটা দিক ধরিয়ে দিলেন। তার সাথে সাথে আজকে এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটা আদৌ স্বাস্থ্য ব্যবস্থা না এই মানুষকে মানে মৃতদেহে পরিণত করার ব্যবস্থা, এই যে প্রশ্ন আজকে উঠছে, হ্যাঁ, সমস্ত দিক থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তাহলে সেইখান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা মানে হচ্ছে নিজের পুষ্টি, নিজের প্রতিষেধক, নিজের মধ্যে প্রতিরোধ ক্ষমতা, এইগুলোকে তৈরি করবার যে ব্যবস্থা, যাতে করে আমাকে ওই ভয়ঙ্কর চক্রের মধ্যে না পড়তে হয়। আচ্ছা স্যার, আপনি বাগিচার কথা বললেন যে বাড়িতে উৎপাদন করতে পারে এবং সেখানে হেলদি খাবারও খেতে পারে। এবার এই বাড়িতে বা ছাদের মধ্যে যে উৎপাদনগুলো হতে পারে সেই ফসলগুলো কী কী রাখতে পারে, মানে সেই কোন সবজি বা কোনগুলো খুব সহজে এবং খুব সঠিক পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি উৎপাদন করা যেতে পারে? না, এটা ভালো প্রশ্ন করলেন আপনি। মূলত খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে উৎপাদন করা ফসল হচ্ছে যে কোনো মরশুমি সবজি, মৌসুমি সবজি, হ্যাঁ, ওয়েদার ওয়াইজ যে সবজি। কিন্তু এখন যেটা হয়েছে, আজকে হাইব্রিডের যুগে অধিকাংশ সবজি হচ্ছে ফটো ইনসেনসিটিভ। তার মানেটা কি? আগে ছিল সবজি যেগুলো আমরা দেশি সবজি বলতাম, সেগুলো ছিল ফটো সেন্সিটিভ। ফটো সেন্সিটিভ মানে কি না, সূর্যের আলোর ওপর নির্ভর করে তারা তাদের গ্রোথ হতো, তারা ফুল দিত, তারা ফল দিত, তাদের ম্যাচুরিটি হতো ইত্যাদি। অর্থাৎ সূর্যের আলোর ডিউরেশন কতটা হবে, তার ইন্টেন্সিটি কতটা হবে, তার সূর্যের রশ্মির, হ্যাঁ, এইগুলোর ওপর নির্ভর করে তারা করত। কিন্তু এখন এই হাইব্রিড ভ্যারাইটিগুলো তারা হচ্ছে ফটো ইনসেনসিটিভ। সেখানে সূর্যের আলোর থাকুক, সূর্যের আলো না থাকুক, কম থাকুক, বেশি থাকুক, সেগুলো সেভাবে প্রভাব ফেলে না। যার ফলে আপনারা দেখছেন যে আগে আমরা বছরের প্রথম ফুলকপি কখন পেতাম? খুব তাড়াতাড়ি হলে ওই পুজোর শেষে, একদম। পুজো অধিকাংশ বছরই পুজো পেরিয়ে গেলে তারপরে পেতাম, দুর্গা পুজো পেরিয়ে গেলে। তাও আমরা কি জানতাম, আমাদেরকে বলা হতো, আমাদের বাবা মা বলতেন এগুলো এসছে রাঁচি থেকে, কারণ রাঁচিতে আগে শীত পড়ে সেই জন্য। কিন্তু এখন আমরা কি দেখছি, ভরা গ্রীষ্মে, হ্যাঁ, এপ্রিল, মে, জুন, তখনও কিন্তু বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, এবং সেই ফুলকপি কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। কেন হচ্ছে? ওই যে একটু আগেই বললাম যে হাইব্রিড, এগুলো ভ্যারাইটিগুলো হাইব্রিড, এগুলো সূর্যের রশ্মির ওপর, তার ডিউরেশনের ওপর, তার ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটির ওপর এগুলো নির্ভর করে না। তারা সারা বছরই ফলন দিতে পারে। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি মরশুমি সবজির কথা, তাহলে সেটা কিছুটা আমার বলাটা বিজ্ঞানসম্মত হবে না। তার কারণ হচ্ছে এখন অধিকাংশই হচ্ছে সারা বছর সব কিছু ফলানো যায়। সেই জন্য যে কোনো আমরা ছাদের বাগিচা বলুন, ছাদের উদ্যান বলুন, আমাদের টবের উদ্যান বলুন, বা আমাদের এই নিউট্রিশন গার্ডেন, পুষ্টি উদ্যান বলুন, সেখানে আমরা বলছি আপনারা কিছু বিভিন্ন ধরনের রঙিন শাক লাগান। শাক, লাল শাক হোক, হ্যাঁ, আমাদের পালং শাক হোক, নোটে শাক হোক, পুঁই শাক হোক, হ্যাঁ, যাই হোক না কেন, শাক লাগান। কেন, শাক এমন একটা জিনিস, একদিকে সরাসরি যেমন আপনাকে খনিজ লবণ দেবে, বিভিন্ন ধরনের ভিটামিন দেবে, প্লাস তার সাথে সাথে শাক খেলে পরে দেখবেন যে কনস্টিপেশনের, কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, সেটা দূর হয় অনেকটাই। যে সমস্যাটা আমাদের বাঙালি সমাজে খুব বেশি। আর তার সাথে আমরা কি বলছি, বিভিন্ন ধরনের রঙিন সবজি লাগান। রঙিন সবজি মানে কীরকম? এখন রঙিন আপনার বাঁধাকপি এসছে, রঙিন আপনার ফুলকপি এসছে, হ্যাঁ, বিভিন্ন রঙের রঙিন আপনার ক্যাপসিকাম এসছে, এইগুলোকে আপনারা লাগান। তার সাথে সাথে আমরা কি বলছি, অবশ্যই 2 বা 3টে পেঁপে লাগান। কিছু পেঁপে আপনার কাঁচা, কিছু পেঁপে পাকার জন্য রাখতে হবে। পাকা পেঁপেও তার অসাধারণ ঔষধি গুণ, এবং কাঁচা পেঁপে আপনারা সবাই জানেন যে পেঁপের মধ্যে প্যাপাইন বলে যে জৈব রাসায়নিক রয়েছে, সেটা কি করে না, আমাদের শরীরে যে কোনো খাদ্য উপাদানকে হজম করতে সাহায্য,
হজম করাতে কিন্তু সাহায্য করে। তাহলে আর তার সাথে সাথে কি বলা হচ্ছে যে অন্ততপক্ষে একটা বা দুটো সারা বছরে 12 মাস ফলে এই ধরনের সজিনা লাগান। হ্যাঁ, কেন না সজনের আপনার পাতা থেকে শুরু করে সজনের ফল সমস্তটাই কিন্তু হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন, পাতাতেও। আর আমরা বলছি যাদের অন্তত বাড়িতে কিছুটা হলেও জায়গা রয়েছে, একটু বেশি হলেও একটা নিম গাছ লাগাতে হবে। কিন্তু অনেক বাড়িতে নিম গাছ লাগাতে চায় না, বাড়ির মধ্যে তার বিভিন্ন মানে সংস্কার আছে একটা। বাড়িতে না লাগাতে চাইলেও কিন্তু মাঠে যদি ফসলের জায়গা থাকে সেখানে লাগানো যায়। হ্যাঁ, তার উপকারিতা, নিমের উপকারিতা তো অসাধারণ। নিমের উপকারিতা নতুন করে বলার মতো কিছু নেই। নিমে অ্যাজালাইট্রিন হলো যে এটা আপনার জৈব রাসায়নিক আছে, তার মধ্য দিয়ে আপনার সমস্ত ধরনের, নিম আসলে একটা জৈব কীটনাশক হিসেবেই কাজ করে। আচ্ছা, শুধু কীটনাশক বলা ভুল, বিভিন্ন ধরনের রোগের যে মূল কারণ সেটা এই জৈব রাসায়নিকটি অ্যাজাডাইরেক্টিন সেটা কিন্তু নষ্ট করে। তাহলে নিমের কিন্তু এছাড়াও আমরা আগে নিম পাতা দিয়ে, নিম পোড়া দিয়ে বেগুন ভাজা বা ইত্যাদি সমস্ত আমরা খাই। হ্যাঁ, সেটাও কিন্তু ওই কারণেই অ্যান্টিবায়োটিকের, আপনি একদম সঠিক কথা বললেন, অ্যান্টিবায়োটিকের কাজ করে। অর্থাৎ যেগুলো আমাদের শরীরে একদম মাইক্রো অর্গানিজম, ক্ষতিকারক মাইক্রো অর্গানিজম, তাদেরকে নষ্ট করে। আপনি কি বীজ বলেন স্যার? না, কিছু বীজ, তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলবো যে হচ্ছে আমাদের অধিকাংশ বাড়িতে হ্যাঁ কি থাকে হচ্ছে একটা তুলসী গাছ। এই তুলসী গাছেরও তুলসী পাতা, তারও কিন্তু এত কটা আপনার ভেষজ গুণ রয়েছে যে তুলসীকে নিয়ে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি আমরা বাড়ির মধ্যে রাখি এবং বাড়িতে ব্যবহার করতে পারি, তাহলে অতি অবশ্যই কিন্তু একদম কার্যত বিনামূল্যে বা খুবই স্বল্প মূল্যে আমাদের পরিবারের প্রত্যেকের পুষ্টি এবং স্বাস্থ্যের যে নিরাপত্তা সেটা কিন্তু আমরা দিতে পারবো। খানিক অংশ আমরা, হ্যাঁ, আমরা অনেকটাই দিতে পারবো। আচ্ছা, আপনি আপনার কথার মধ্যে হাইব্রিড ফলের কথা বললেন বা হাইব্রিড শস্যের কথা বললেন। এই হাইব্রিডটা কীভাবে তৈরি হয়, মানে এর পদ্ধতি কী, বা এবং এর সাথে আমাদের ন্যাচারাল যে বীজ বা ফসল থাকে তার ডিফারেন্সটা কী থাকে? হাইব্রিডের মূল পদ্ধতিগত পার্থক্য হচ্ছে এগুলো কিন্তু আপনার বিভিন্ন দেশি প্রজাতির যে ভালো বৈশিষ্ট্য, ভালো জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক বা সেইগুলো আপনার ওই তেজস্ক্রিয় গামা বিটা হ্যানা এই রেগুলো দিয়ে হোক, বা যাই হোক অন্যান্য অনেক কটা হাইব্রিডাইজেশনের পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিদের মধ্যে নিয়ে এসে ভালো বৈশিষ্ট্যগুলোকে নিয়ে একটা জায়গায় একটা জেনেটিক পুল তৈরি করার মতো করা হয়, করে একটা নতুন ভ্যারাইটিকে তৈরি করা হয়। আচ্ছা, হ্যাঁ, যে ভ্যারাইটিটাতে মূল অসুবিধা হচ্ছে এটা কিন্তু বীজ থেকে আর বীজ করা যায় না। কোনো হাইব্রিড পেঁপের বীজ আপনি যদি মাটিতে ফেলেন তাহলে পরের জেনারেশনে কিন্তু গাছ তৈরি হবে না। আচ্ছা, আর এইখানেই হচ্ছে আপনার কর্পোরেট বাণিজ্যের বিষয়, তার কারণ তারা বীজ ব্যবসা একটা হাজার হাজার কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, তা যদি চাষিদের কাছে এই বীজ চলে যায় এবং চাষিরা যদি বছরের পর বছর এইভাবেই বীজ তৈরি করতে থাকে তাহলে তো আর কেউ কিনবে না তাদের বীজ, বড় ব্যবসা চলবে না। সেই জন্য তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটাকে অফ করে দেওয়া হয়েছে যে ওই বীজ থেকে পরবর্তী জেনারেশনে আবার একটা বীজ তৈরি হবে, এটাকে অফ করে দেওয়া হয়েছে। আর এটাকে অফ করে দেওয়ার ফলেই কি হয়েছে, এর ফলে কি হচ্ছে, চাষিরা প্রতি বছর নতুন করে বীজ কিনতে বাধ্য হচ্ছে, যেটা কিন্তু আমাদের আগের যে প্রচলিত বীজগুলো তার মধ্যে ছিল না। একদম। আর প্রচলিত বীজগুলোর মধ্যে আর একটা জিনিস ছিল, তারা কিন্তু অনেক শক্তপোক্ত হতো, যে কোনো রোগ পোকার আক্রমণ
জলের অভাব, এগুলো কিন্তু অধিক তাপমাত্রা, খুব কম তাপমাত্রা, এগুলো তারা সহ্য করতে পারত। কিন্তু এই ধরনের হাইব্রিড ফসলগুলো তারা কিন্তু এই ধরনের ব্যাপক তারতম্য, পরিবেশের হোক বা রোগ পোকার আক্রমণের হোক, তারা কিন্তু সহ্য করতে পারে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু মানে সাসেপ্টেবল টু অল দিস বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস। আপনি যখন পাঞ্জাব নিয়ে কথা বলছিলেন তখন বললেন পাঞ্জাব এখন ক্যান্সার হাব বলা হয়, বেসিক্যালি এত পরিমাণে রাসায়নিক উৎপাদন হয়েছে ওখানে, প্রয়োগ করা হয়েছে। তো এই যে রাসায়নিক প্রয়োগ আর যদি আমরা প্রাকৃতিক বা জৈব প্রয়োগে যাই, চাষাবাদের খরচের কেমন তারতম্য? হ্যাঁ, প্রাকৃতিক এবং রাসায়নিক, জৈব এবং রাসায়নিক এর যে ডিফারেন্স, এর ডিফারেন্সটা কিন্তু আমি বলবো দু রকমের ডিফারেন্স। কীরকম না, জৈবের ক্ষেত্রে, জৈব চাষের ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ন্যূনতম 4 থেকে 7 বছর সময় লাগে একটা জমিকে জৈব বলে গড়ে তুলতে, ঘোষণা করতে বা গড়ে তুলতে। হ্যাঁ, তার কারণ কি? তার কারণ অলরেডি যে জমিটা এত বছর ধরে রাসায়নিক পেয়েছে, তাকে তার রাসায়নিক যে লোড, কেমিক্যাল লোড, সেটাকে কমতে দিতেও সময় লাগবে। সেই জন্য প্লাস পাশাপাশি একটা বিচ্ছিন্ন জমি, ধরুন 1000 হেক্টর জমির মধ্যে 1 হেক্টর জমি আপনি জৈব করতে চাচ্ছেন, সেটা কিন্তু সম্ভব না, সেটা কিন্তু হতে পারে না। ওটা পুরোটা খেয়ে নেবে। তার কারণ কি? তার আশেপাশের সমস্ত জমি থেকে রাসায়নিকগুলো ওই জমিতে আসছে। হ্যাঁ, তাহলে এক লপ্তে করতে হয়, এক লপ্তে একটা ব্যাপক পরিমাণ এলাকাকে কিন্তু এই রাসায়নিক লোড মুক্ত করতে হয়। এবং সেই লোড মুক্তিটা কিন্তু 1 বছরে হয় না, ন্যূনতম 5 থেকে 7 বছর সময় লাগে। তারপরে সে কিন্তু রাসায়নিক সার্টিফিকেশন পায়। আচ্ছা, হ্যাঁ, জৈব সার্টিফিকেশন পায় যে এটা রাসায়নিক মুক্ত। সার্টিফিকেশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যাই হোক না, ভারত সরকার যে পদ্ধতিটাকে গুরুত্ব দিচ্ছেন, পার্টিসিপেটরি গ্রুপ সার্টিফিকেশন। তা সেখানে কি করা হয়, এক লপ্তে ব্যাপক পরিমাণ জমির কৃষকরা একসঙ্গে জৈব চাষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, জৈব চাষ করে এবং সেই মর্মে যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে পূরণ করে সরকারের কাছে জমা দেয়। সরকারি আধিকারিকরা গিয়ে সমস্ত টেস্ট করে, ল্যাবে টেস্ট করে দেখে তারপর তাকে সার্টিফাই করেন যে এতে কোনো রাসায়নিক নেই, এটা পুরোপুরি রাসায়নিক মুক্ত এবং জৈব। আর পাশাপাশি প্রাকৃতিকের ক্ষেত্রে কি? প্রাকৃতিকের ক্ষেত্রে কিন্তু এখন অবধি সেরকম সার্টিফিকেশনের কোনো ব্যবস্থা নেই। প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিক ইনপুটগুলো তৈরি করি, সে সার বলুন, সে কীটনাশক বলুন, সে জৈব উদ্দীপক বলুন, যাই বলুন না কেন। এবং এই যে প্রাকৃতিক উপাদানগুলো আমরা ব্যবহার করি বা প্রাকৃতিক উপাদানের যে মিশ্রণগুলো আমরা তৈরি করি, তার কতকগুলো মৌলিক উপাদান হচ্ছে, একটু আগেই বললাম, একটা হচ্ছে নিম, একটা গোমূত্র, আরটা হচ্ছে গোবর, আর একটা হচ্ছে আপনার তামাক পাতা, আর একটা হচ্ছে আপনার হলুদ। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, প্রাকৃতিক যে ইনপুটগুলো আমরা তৈরি করছি তার কিন্তু যথেষ্ট দাম রয়েছে। এগুলো কিন্তু রাসায়নিকের মতো অতটা কিন্তু সহজলভ্য নয়। সেই জন্য আপনি যদি রাসায়নিক নির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে জৈব বা প্রাকৃতিক নির্ভর কৃষি ব্যবস্থা, জৈব নির্ভর কৃষি ব্যবস্থা অথবা প্রাকৃতিক কৃষি ব্যবস্থা তার তুলনা করতে যান, তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে হয়তো ওই রাসায়নিক নির্ভর কৃষি ব্যবস্থা, চাষ ব্যবস্থা যেটা, সেটা অনেক বেশি স্বল্প মূল্যের, খরচা কম, বাণিজ্য ভালো হবে তাতে। কিন্তু বাণিজ্যের দিকে যদি দেখেন তাহলে কিন্তু আবার বাজারে একটা অংশের বাজার, যেটাকে আমরা বলি মার্কেটিংয়ের ভাষায় কি বলি,
টপ লেভেল মার্কেটিং বা নিশে লেভেল মার্কেটিং বা নিশে মার্কেটিং। নিশে কথাটা মানে কি, একটা সমাজের অভিজাততম অংশ যারা এগুলো ব্যবহার করবে, এটা আমজনতার জন্য নয়। হ্যাঁ, তাহলে এই নিশে লেভেল অফ কাস্টমার্স বা নিশে ক্যাটেগরি অফ কাস্টমার্স তারাই কিন্তু এগুলো ব্যবহার করবে। এগুলো কিন্তু সবাই ব্যবহার করবে তা নয়, কোটি কোটি এফোর্ড করতে পারবে না বেসিক্যালি। হ্যাঁ, কোটি কোটি মানুষ ব্যবহার করতে পারবে না এগুলো। সেই জন্য যাতে করে প্রাকৃতিক এবং জৈবর খরচাটা কমানো যায়, তাতে সেই জন্যই সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে চেষ্টা করছেন যে এক লপ্তে চাষ করো, একসঙ্গে উৎপাদন করো, এবং এই যে মূলধনের প্রসঙ্গ, যে কোনো দেখুন যে কোনো অর্থনৈতিক ক্রিয়াকর্ম দাঁড়িয়ে থাকে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, কত টাকা আপনি কতটা মূলধন আপনি বিনিয়োগ করছেন, একদম তার উপর দাঁড়িয়ে। একদম স্যার। তা কতটা মূলধন বিনিয়োগ করছেন এই কথা যখনই উঠছে, তখনই ভারতবর্ষের সেই আবার হাজার হাজার বছরের প্রাচীন যে কৃষি ব্যবস্থা, যে কৃষি ব্যবস্থা ধ্বংস হলো গত হাজার বছরে, সেই কৃষি ব্যবস্থায় আমরা কি দেখলাম? দেখলাম দেশের কৃষকরা মূলধনের অভাবে তারা কৃষিকাজ বন্ধ করে দিয়ে লাখে লাখে কৃষক কারখানার শ্রমিক হওয়ার জন্য, বস্তিতে থাকবার জন্য বড় শহরে চলে আসছে। হাওড়ার মতো কুলি শহর তৈরি হচ্ছে, দেখেছেন আপনারা। একদম। মূলধন নেই বলেই বাংলার কৃষকরা বাধ্য হয়েছে নীল চাষ করতে। সেখানে নীলকর সাহেবরা দাদন দিয়ে বাধ্য করেছে তাদের নীল চাষ করতে। যারা নীল চাষ করতে চায়নি তাদের ওপর অকথ্য অত্যাচার করেছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, বাড়ির মহিলাদের ওপর নির্যাতন করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। নীল বিদ্রোহ শুরু হয়েছে নদিয়া জেলাতে, বিশ্বাস ভাইরা আরম্ভ করেছে। তার একটা মানে নিষ্ঠুর ইতিহাস আছে। হ্যাঁ, নীলাম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, দুই ভাই, তারা নীল বিদ্রোহের ডাক দিলেন যে মরে যাব তাও নীল চাষ করব না। হ্যাঁ, তাহলে মূলধন কিন্তু আপনারা দেখছেন যে ভারতীয় কৃষির একটা বড় সমস্যা, যে সমস্যা কিন্তু আগে ছিল না মানে হাজার বছর আগে কিন্তু সেই সমস্যা ছিল না। এই যে দাদন দিয়ে কৃষি ব্যবস্থা চালু করা, দাদন মানে কি? দাদন মানে আর কিছুই না, আমি একজন মহাজন, আমার কাছে টাকা আছে, আপনাকে ঋণ দিলাম, শুধু ঋণ দিলাম না, আমি বীজ দিলাম, আমি সার দিলাম, আমি রাসায়নিক দিলাম, আমি বলে দিলাম তুমি এই জমিটা চাষ করে যাও উৎপাদন করবে, আমাকে এই দামেই বিক্রি করতে তুমি বাধ্য। যদি বিক্রি না করো তাহলে তোমাকে ঋণ খেলাপি বলে ঘোষণা করে দিই, সরকারকে দিয়ে ঘোষণা করিয়ে তোমার পরিবারের সবাইকে কৃতদাস হিসেবে, মানে দাস শ্রমিক হিসেবে ব্যবহার করব। তাহলে এই মূলধনের সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্যই দেশের কৃষি ব্যবস্থাকে ভারত সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকারই স্বাধীনতার পর বুঝেছিলেন যে কৃষকদের হাতে অধিকতর মূলধন পৌঁছে দিতে হবে কম খরচে মানে কম সুদের হারে। তার জন্য একের পর এক প্রকল্প তৈরি হয়েছে এবং সর্বশেষ যেটা ভারত সরকারের প্রকল্প, যেটা জনপ্রিয় প্রকল্প, সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। একদম স্যার, কেসিসি। এই কেসিসিরও বিশাল বড় ইতিহাস রয়েছে, আমি অত দূরে যাব না কেননা সময় শেষ হয়ে আসছে। মূলত এই কেসিসির মূল যে প্রকল্প তার কাজ শুরু হয়েছিল 1988 সালে। পরবর্তী সময় 2012 সালে এটাকে আরও একটু বর্ধিত করা হয়। 2014-15 সালে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি এটাকে আরও নতুন ধাপে নিয়ে যান এবং তিনি প্রথম পয়েন্ট আউট করলেন, বের করে নিয়ে এলেন যে কিষাণ ক্রেডিট কার্ডকে সত্যি করেই ক্রেডিট কার্ড হতে হবে। তাকে ওই ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া একটা এটিএম কার্ড হতে হবে, যে কার্ডের মাধ্যমে একজন কৃষক একটা সারের দোকানে যে পয়েন্ট অফ সেল পিওএস যে মেশিনটা রয়েছে সেই মেশিনে ওই কার্ডটাকে সোয়াইপ করতে পারে। সে একটা শহরে গেছে, কাটোয়ার মতো শহরে, যেখানে বীজের দোকান আছে, সারের দোকান আছে, সেই দোকানে যাওয়ার আগে পাশে এটিএম আছে, এটিএম থেকে 1000 টাকা 2000 টাকা তুলে
নিয়ে গিয়ে সে ওই দোকান থেকে জিনিসটা কিনতে পারে। তার ফলে কি হবে, তার ফলে আগে যে কৃষি মেলা হতো, কৃষি ঋণ হতো, সেখানে আমরাও ছোটোবেলায় দেখেছি, এই আজ এখানে কৃষি মেলা হচ্ছে, কৃষি ঋণের মেলা, কৃষি ঋণ মেলা বলা হতো। সেখানে 40,000 টাকা বাড়ির কৃষক ঋণ নিয়ে এলো, বাড়ির গৃহিণী বলছে 40,000 থেকে 10,000 টাকা তুমি আমায় দাও, আমি টিভি কিনবো। হ্যাঁ, বাড়ির ছেলেরা বলছে আমাকে 20,000 টাকা দাও, মোটর সাইকেল কিনবো। মেয়েটা বলছে আমাকে 10,000 টাকা দাও, আমি সোনার গয়না কিনবো। এইসব করতে করতে তা আসল কাজে কিছুই লাগলো না। তাহলে আজকে যদি হচ্ছে আমার কিষাণ ক্রেডিট কার্ডে যদি হচ্ছে আমার এই এটিএম কার্ডের মতো একটা আপনার ক্রেডিট কার্ড থাকে, ডেবিট কার্ড না, ক্রেডিট কার্ড, কারণ এটা অ্যাকাউন্টটা হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট। আপনাদের এটাও বুঝতে হবে একটু যে ব্যাংকে অ্যাকাউন্ট ক ধরনের হয়। অ্যাকাউন্ট একটা হচ্ছে সঞ্চয়ী অ্যাকাউন্ট, যাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, মূলত ব্যবসায়ী কাজের জন্য। আর একটা হচ্ছে ঋণ অ্যাকাউন্ট। ঋণ অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হয়, লোন অ্যাকাউন্ট, হাউস বিল্ডিং লোন, কার লোন, বিজনেস লোন, ঠিক সেরকমই একটা লোন অ্যাকাউন্ট হচ্ছে এই কিষাণ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড। এটাও একটা লোন অ্যাকাউন্ট। এই লোন অ্যাকাউন্টের বৈশিষ্ট্য কি? এই লোন অ্যাকাউন্টের বৈশিষ্ট্য হচ্ছে কৃষকরা এখানে খুব কম সুদের হারে, বার্ষিক 3 থেকে 4% সুদের হারে সে ঋণ পাবে, যদি সে 1 বছরের মধ্যে এই ঋণকে শোধ করতে পারে। 1 বছরের মধ্যে। 1 বছর কেন? তারও বিজ্ঞানসম্মত কারণ আছে। 6 মাস হচ্ছে ফসল উৎপাদনের জন্য, 6 মাস হচ্ছে ফসল বিক্রির জন্য, তাহলে টোটাল 1 বছর। মানে যে কোনো অ্যামাউন্ট হোক না কেন, তার এলিজিবিলিটি যেটা আসবে। এবার যে কোনো অ্যামাউন্ট না, প্রত্যেক কৃষকের তার জমির পরিমাণ, জমিটা সেচযোগ্য কিনা না অসেচ, জমিটার উর্বরতা ক্ষমতা কত, কি চাষ হয়, কত বছর চাষ হচ্ছে, কত ফসল হচ্ছে, সব কিছু ক্রাইটেরিয়া মেপে সফটওয়্যারে যেটা আসে সেইটা লোনের বা কিষাণ ক্রেডিট কার্ডের ঊর্ধ্বসীমা হিসেবে সেটা নির্ধারিত হয়। সেই নির্ধারিত হওয়ার পর তারপর কিষাণ ক্রেডিট কার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে তাই যদি হয়, তাহলে কিষাণ ক্রেডিট কার্ড যদি 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে আপনার ওটা মধ্যমেয়াদী ঋণ হিসেবে গণ্য হবে 1 থেকে 4 বছর, যার সুদের হার 6 থেকে 7%। আর 4 বছরের বেশি হলে দীর্ঘমেয়াদী লোন, সেটা 11 থেকে 12%। আমার এখানে একটা ছোটো প্রশ্ন আছে। অনেক জমিতে দেখা যায় যারা চাষি চাষ করে, তাদের নিজস্ব জমি থাকে, তারা না কিষাণ ক্রেডিট কার্ড পেতে পারে। অনেক মানুষ যারা জমি নর্মালি অন্য কারো নিয়ে, তারা শুধুমাত্র চাষ করে, জমিটা তাদের হয় না, নিজস্ব হয় না, সেক্ষেত্রে কি তারা ক্রেডিট কার্ড? অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ড তারাও পেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একটা জমির ওই যে আপনি যেটা বলছেন চুক্তি চাষের মতো, কিন্তু চুক্তির কোনো কাগজ নেই, সেই কাগজ কিন্তু তাদেরকে একটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, একটা পঞ্চায়েতে ফর্মই পাওয়া যায়, প্রত্যেকটা পঞ্চায়েতে। সেখানে কিন্তু আপনার ওই কাগজটাকে যে জমির মালিক তিনি পুরো জমির দাগ নাম্বার, ক্ষতের নাম্বার, সিএস দাগ নাম্বার, জেএল দাগ নাম্বার, মৌজা টৌজা সব লিখে কাকে দিচ্ছেন তার নাম, ঠিকানা, সব কিছু থাকবে, তার নিজের থাকবে, দিয়ে এই কত বছরের জন্য দেওয়া হচ্ছে, কোন বছরের জন্য দেওয়া হচ্ছে, কোন মরশুমে দেওয়া হচ্ছে, কি ফসল ফলাবে, সব লিখে নিচে দুপক্ষ সই করবে এবং সাক্ষী হিসেবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম সভার সদস্য বা সদস্যা সই করবে। এই হচ্ছে, এবং সেটা জমির একটা কাগজ হিসেবে, তার চাষের কাগজ হিসেবে স্বীকৃত হবে। এবং কিষাণ ক্রেডিট কার্ড এখন শুধুমাত্র যে আপনার মাটির ফসলের জন্য দেওয়া হচ্ছে তাই নয়, তার সঙ্গে মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ডও দেওয়া হচ্ছে, যারা মাছ তৈরি করছে, মানে বাড়িতে যারা চাষ করে বেশি মাছের যারা মাছ চাষি হিসেবে আছেন তারা, এবং যারা বিভিন্ন ধরনের প্রাণী পালন করেন, সেটা গরু হোক, সেটা ছাগল হোক, সেটা মুরগি হোক, হাঁস হোক, তাহলে সেই প্রাণী পালকদেরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়। ওভারঅল যারা চাষাবাসের সাথে যুক্ত, এনি টাইপ অফ তাদের সঙ্গে দেওয়া হচ্ছে। এবং এই গরু চাষিদের ক্ষেত্রে, মানে গোপালন যারা করেন, তাদের কিষাণ ক্রেডিট কার্ডে টাকা নিয়ে যদি গরু কেনা হয়, তাহলে সেই গরুর ওপরও একটা আপনার বিমা আছে। হ্যাঁ, গরুর যদি কিছু হয় কিন্তু তারা ক্ষতিপূরণ পাবেন। এবং কিষাণ ক্রেডিট কার্ডে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মাত্র 15 টাকার বিনিময়ে যার নামে কিষাণ ক্রেডিট কার্ড, তিনি একটা ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমা পাবেন, যেখানে তার মৃত্যু যদি হয়, ভগবান না করুন, যাই হোক,
তাহলে পরে তিনি 1 লক্ষ টাকা মানে তার মনোনীত সদস্য বা সদস্য পাবেন। আর আপনার স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে 50,000 টাকা তিনি পাবেন, আর সাময়িক অস্থায়ীভাবে পঙ্গু হলে 25,000 টাকা পাবেন। আচ্ছা, মানে সরকারও হেল্প করছে কৃষকদের ক্ষেত্রে, অবশ্যই সরকারও হেল্প করছে, এবং সরকার এগিয়ে এসেছে বলেই আজকে প্রত্যেকটা কৃষককে বলা হচ্ছে যে সবারই তো একটা পরিচয়পত্র আছে, যারা আপনার চাকরি করেন সরকারি, যারা বেসরকারি চাকরি করেন তাদের, যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্সের মধ্য দিয়ে একটা পরিচয়পত্র আছে, শুধুমাত্র নেই কৃষকদের। একদম। তাহলে এই কিষাণ ক্রেডিট কার্ডই হবে কৃষকদের পরিচয়পত্র। কেন? সেখানে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, বাবার নাম, আধার কার্ড নাম্বার সব লেখা থাকবে, জমির পরিমাণ, জমির দাগ নাম্বার, ক্ষতের নাম্বার ইত্যাদি, হেলান তেনা সমস্ত কিছু, লাইক আইডেন্টি কার্ড। এবং সেখানে কৃষকদের একটা এটা আইডেন্টিটি কার্ড হিসেবে কাজ করবে যে আমি এই জমি, যার দাগ নাম্বার এত, ক্ষতের নাম্বার এত, এই জমি আমি এত বছর ধরে এই ফসলের জন্য চাষ করে আসছি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মূলত কিষাণ ক্রেডিট কার্ডের যে কনসেপ্ট। এরপর কিষাণ ক্রেডিট কার্ডের কনসেপ্ট আরও অনেক বর্ধিত হয়েছে, যেমন শস্য চাষের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হচ্ছে, ওভারড্রাফট ফ্যাসিলিটির মতো, ব্যবসার ক্ষেত্রে যেটা করা হয়, যাদের হ্যাঁ যাদের আপনার ওই আপনার অ্যাকাউন্ট আছে, আপনার ক্যাশ ক্রেডিট এবং আপনার একটু আগে আমি যেটা বললাম কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের ফসল কাটার পর খরচা, ফসল কাটার পরে সেই ফসলকে তুলে ঝাড়াই বাছাই ইত্যাদি করবার যে খরচ, তার জন্য আলাদা করে লোন দেওয়া হয়। সুতরাং এই ব্যবস্থাগুলো সামগ্রিকভাবে রয়েছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রাকৃতিক বা জৈব চাষাবাসের ক্ষেত্রে কতটা বেশি প্রবণতা বাড়ছে? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। প্রাকৃতিক এবং জৈব চাষের মধ্যে প্রবণতা কতটা বাড়ছে, প্রবণতা যদি সত্যি করেই নিজে থেকে বাড়তো তাহলে সরকারকে কিন্তু এগুলোকে প্রমোট করতে হতো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সরকারকে বাদ রেখে কৃষকরা নিজেরা যে এগিয়ে যেতে চাইছে তা কিন্তু এখন অবধি নয়। কেন? তার মূল কারণ হচ্ছে আমরাই এখনও তাদেরকে বোঝাতে পারিনি। আমরা যদি বোঝাতে পারতাম তাহলে তারা কিন্তু নিজেরা এগিয়ে আসতো। একদমই। যে স্যাররা যা বলছেন বা ম্যাডামরা যা বলছেন এটা সত্যি। কিষাণ ক্রেডিট কার্ডে অনেক মানুষ উপকার হচ্ছে, এবং অনেক প্রত্যন্ত গ্রামের মানুষরাও আছে যারা হয়তো এই ধরনের সুবিধা চাইছে, অনেক ইজিভাবে সেগুলো অ্যাক্সেসও করতে পারছে না। তবে এই কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করার বা এই সুবিধাগুলো নেওয়ার প্রসেসটা কীরকম? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করলেন যে কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করার পদ্ধতি এবং তার সঙ্গে কী কী লাগতে পারে। মূলত কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের এখন পোর্টাল আছে, ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যায়, অফলাইনেও করা যায়, এবং অনলাইনে নিজেরা না পারলে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে কমন সার্ভিস সেন্টার আছে বা তথ্য মিত্র কেন্দ্র আছে সেখানে গিয়ে করা যায়, বিনা পয়সায় করা যায়। এবং সেখানে মূলত জমির একটা কাগজ লাগে, আর জমির কাগজ যার নামে আছে তার নামে একটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, হ্যাঁ, ওই ব্যাংক অ্যাকাউন্টটাই হবে কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট, ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং এইখানে মনে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ব্যাংকের লোক তৈরি করবে কিষাণ ক্রেডিট কার্ডের লোন অ্যাকাউন্ট হিসেবে। আচ্ছা, ওইটাই হবে কেসিসি লোন অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে আর অফলাইন দিকেও অর্ডার মানে অ্যাপ্লাই করতে, অফলাইন অনলাইন দুটোতেই করা যায়, এতে কোনো অসুবিধা নেই। করতে হলে কোথায় যেতে হবে? অফলাইনে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে প্রথমে এডিও অফিসে যেতে হবে, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের অফিস, যেটা বর্তমানে হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট অফ এগ্রিকালচারের অফিস, এডিএ। আচ্ছা, প্রত্যেকটা রাজ্য সরকার এডিএ অফিস আছে, সেখানে সেই ব্লকের এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এডিএ অফিস থেকেই সাধারণত একসঙ্গে বছরে একবার বা দুবার সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়। তার কারণ প্রত্যেকটা এলাকা ধরে ধরে আলাদা আলাদা ব্যাংক আছে, যার যার দায়িত্বে নির্দিষ্ট নির্দিষ্ট এলাকা রয়েছে। সেই এলাকা ধরে ধরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোন ব্যাংকে সে অ্যাপ্লাই করবে। আচ্ছা স্যার, লোন মানে তো অনেকেই ভাবে যে লোন মানে কিছু মর্গেজ রাখতে হয়, বা তার জমিটা মর্গেজ থাকছে কি না, যে জমির মারফতে সে করছে সেই ক্ষেত্রে।
না, এইখানেই বৈশিষ্ট্য যে কিষাণ ক্রেডিট কার্ডে কিন্তু কোনো মর্টগেজ, হ্যাঁ, জামানত হিসেবে কোনো কিছু রাখতে হয় না। আচ্ছা, সে যদি লোন কভার না করতে পারে, সে যদি লোন কভার না করতে পারে তাহলে কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সাধারণত কিষাণ ক্রেডিট কার্ডের লোনের পরিমাণ 10 থেকে 50,000 টাকা হয়, ও এবং সারা একজন মানুষের ধরুন 40 বিঘা জমি আছে, 40 বিঘার উপরে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড দেয় না সাধারণত সরকার, হয়তো 10 বিঘার জন্য দিল বা 5 বিঘার জন্য দিল, এবং সেইটার সঙ্গে সমানুপাতিক হারেই তার লোনের ঊর্ধ্বসীমাটা কিন্তু বেঁধে দেয়। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তাহলে অটোমেটিক্যালি কিন্তু লোনের ঊর্ধ্বসীমা সেই কিষাণ ক্রেডিট কার্ডে বাধা থাকলো। হ্যাঁ, এইবার সেই লোনটাকে সে ইচ্ছা করলে একবারেও নিতে পারে, ইচ্ছা করে 40,000 বারেও নিতে পারে, যদি 40,000 টাকা থাকে। আচ্ছা, কিন্তু আর যদি একবার রিপে যদি না করে, সেক্ষেত্রে পুনরায় কিন্তু লোনটা পাবে না। না, রিপে যদি না করে, যতক্ষণ না সে তার নেওয়া লোনটা পুরোপুরি শোধ করছে, সে নতুন করে আর কিষাণ ক্রেডিট কার্ড পাবে না। তার কারণ প্রত্যেকটা কিষাণ ক্রেডিট কার্ডের মেয়াদ হচ্ছে 3 বছর অথবা 5 বছর, এবং এই 3 বছর আর 5 বছর পর শুধু নয়, প্রত্যেক বছর ইয়ারলি এগুলোর ইভ্যালুয়েশন হয় যে সে কত টাকা লোন নিয়েছে, আদৌ নিয়েছে কিনা, নিলে কত টাকা শোধ করেছে, কত টাকা শোধ করেনি, কেন শোধ করেনি, তার জমির কি সত্যিকারই উৎপাদন হচ্ছে না, এই সমস্ত কিছু ডকুমেন্টেশন হয় এবং ভেরিফিকেশন হয়। স্যার, বেসিক্যালি আপনি এত সুন্দরভাবে পুরো বিষয়টা বোঝালেন, যেখানে আমাদের চাষাবাদের পুরো বৈশিষ্ট্যটা, সঙ্গে কৃষকদের কী সুবিধা হতে পারে। সবটাই তো ব্যবসা হয়ে গেছে, আমরা সবাই জানি যে আমাদের খাদ্য বলুন, শিক্ষা বলুন, সবই ব্যবসা হয়ে গেছে। এই ব্যবসার মধ্যে আমরা প্রাকৃতিক বা জৈব অনুসারে যে খাদ্যগুলো উৎপাদন হচ্ছে, আর যেটা রাসায়নিক মাধ্যমে যেটা হচ্ছে, যেটা পুরোটাই ব্যবসার আন্ডারে এখন চলে গেছে বা কর্পোরেটের আন্ডারে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের শারীরিক এই খাবারগুলো যদি আমরা কনজিউম করি, শারীরিকভাবে কী কী এফেক্ট হতে পারে বা হয়? না, যে কোনো অর্থনীতি ব্যবসার ওপরই নির্ভর করে, একদম। এবং অর্থনীতিতে যদি ব্যক্তি পুঁজি না থাকে, ব্যক্তি ব্যবসা না থাকে, ব্যক্তি উদ্যোগ না থাকে, তাহলে সেই অর্থনীতি ধ্বংস হয়ে যায়। একমাত্র যুদ্ধের সময় সেই কমান্ড ইকোনমি, যেটা সোভিয়েত ইউনিয়নের ছিল স্টালিনের সময়, সেইটা একমাত্র সফল হয়েছিল, যেহেতু সেই সময়টা যুদ্ধের সময় ছিল। কিন্তু শান্তির সময় কখনো কমান্ড ইকোনমি, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, সফল হয় না। সেই জন্য ব্যক্তি পুঁজিই হচ্ছে যে কোনো অর্থনীতির মূল চালিকা শক্তি। ওকে, ব্যক্তিগত উদ্যম, ব্যক্তিগত উদ্যোগই হচ্ছে মূল চালিকা শক্তি। কিন্তু সেই মূল চালিকা শক্তির ওপর যদি সঠিক নিয়ন্ত্রণ না থাকে, সরকারের নজরদারিতে চূড়ান্ত যদি গাফিলতি থাকে, কার্যত নজরদারির নাম করে ভেজালকে প্রমোট করা হয়, তাহলে পরে যে জিনিসটা হয় সেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা যে খাদ্য খাচ্ছি, সেটা আপনি গুঁড়ো হলুদ বলুন আর আমাদের ওই নলেন গুড়ের রসগোল্লা বলুন, সবটাই হচ্ছে ভেজাল এবং রাসায়নিক দিয়ে তৈরি। এবং মুশকিল হচ্ছে এই ভেজাল এবং রাসায়নিকগুলোর অধিকাংশই আমাদের শরীরে ঢোকার পর এই কিন্তু সারা জীবন আমাদের শরীরে থেকে যায়, শরীর থেকে বেরোয় না। আমরা আমাদের কৃষিক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই, মাছ। বর্তমানে আপনারা জানেন ট্যাঙ্কির মাছ করে বিরাট একটা হইচই হয়। ট্যাঙ্কির মাছে কি হয়, এই যে আপনার যেটাকে আমরা বলি বায়োফ্লক পদ্ধতি ইত্যাদি, এখানে কিন্তু পুরো ট্যাঙ্কটাই হচ্ছে ট্যাঙ্কে জল রেখে এবং সেই জলের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে, এবং সেই রাসায়নিকটা শুধু ট্যাঙ্ক না পুকুরেও দেওয়া হয়, সেগুলো হচ্ছে আসলে ভারী ধাতু দেওয়া হয়, যেমন লেড, যেমন আর্সেনিক। এই ভারী ধাতুগুলো কি হয়, এই ভারী ধাতুগুলো ক্রোমিয়াম, এগুলো খুব দ্রুত মাছকে বড় করে দেয়। যে মাছটা হয়তো 5 কেজি ওজন হয় 10 বছরে, সেই মাছটা 1 বছরে 5 কেজি ওজন হয়ে যাবে। এরকম এই একই জিনিস কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রিতেও করা হচ্ছে, বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার ইত্যাদিকে ইনজেক্ট করে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেটা ডেয়ারি ইন্ডাস্ট্রিতেও হচ্ছে, গরুর ওপর প্রয়োগ করে, হ্যাঁ, যাতে বেশি দুধ দেয়। তাহলে এই প্রত্যেকটা রাসায়নিক হচ্ছে শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক এবং অধিকাংশই হচ্ছে কার্সিনোজেনিক, অর্থাৎ শরীরে ক্যান্সারাস সেল তৈরি করে দিতে পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারি নজরদারি কার্যত কোনো কিছু নেই এই মুহূর্তে।
কেন অধিকাংশ দেখবেন এই যে ফুড সেফটি, ফুড সিকিউরিটি, এই যে অফিসার, ইন্সপেক্টর, এই পোস্টগুলো এগুলো ফাঁকা পড়ে রয়েছে। তার নজরদারিটা করবে কে? আর নজরদারি করলেও সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক লেনদেনের প্রশ্ন রয়েছে। ফাসাইয়ের সার্টিফিকেশন নিয়ে পুরো রং করা খাবার বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ফুড সেফটি, ফুড সিকিউরিটি যতক্ষণ না সঠিক নজরদারি হচ্ছে ততক্ষণ কিন্তু দেশের মানুষের খাদ্য সামগ্রী এবং পুষ্টির যে নিরাপত্তা সেটা প্রতি মুহূর্তে বিঘ্নিত হবে। আর প্রতি মুহূর্তে বিঘ্ন থেকে বের করে নিয়ে আসার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি জৈব খাদ্য সামগ্রী ব্যবহার করা, যেটা জৈব সার্টিফিকেশনের মধ্য দিয়ে আসছে। কিন্তু জৈব সার্টিফিকেশনের মধ্য দিয়ে যে খাদ্য সামগ্রী আসছে, যে আপনার শস্য উৎপাদন হচ্ছে, সেগুলো এতটাই বেশি দাম সেটা কিন্তু আমজনতা সেটাকে এফোর্ড করতে পারছে না। তারা অ্যাফোর্ড করতে পারছে না, তারা নিতে পারছে না, এগুলো এত বেশি দামি, যে কারণে একটা যে ল্যাকুনা থেকে যাচ্ছে সেই ল্যাকুনা থেকে বের করে নিয়ে আসবার জন্যই সরকার বলছে যে প্রাকৃতিক কৃষি পদ্ধতি অন দ্য বেস অফ, মানে যার ফাউন্ডেশন হবে আপনার নিম, ফাউন্ডেশন হবে হলুদ, তামাক ইত্যাদি, এগুলো যাতে জিনিসের দামটা কম থাকে। হ্যাঁ, তা সেই জিনিসটা এখন প্রমোট করার চেষ্টা চলছে। এখন দেখা যাক সেটাকে মানে কতটা সময় লাগে। যারা এফোর্ড করতে পারছে না প্রাকৃতিক বা রাসায়নিকের জৈবর যে উৎপাদনগুলো, অনেকেই বলেন যে এফোর্ড করা খুব চাপের ব্যাপার, মানে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ক্ষেত্রে একটু কঠিন। সেই ক্ষেত্রে যেহেতু আমরা বাগিচা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, কেউ যদি চায় যে তারা বাড়িতে বসে, এটা আপনি খুব একটা সঠিক প্রসঙ্গ ধরিয়ে দিলেন। যদি তার একটু জমিও থাকে বা একটু ছাদও থাকে বা একটু উঠোনও থাকে, তাহলে আজকে কিন্তু যা প্রযুক্তি রয়েছে এবং সেটা রাসায়নিককে বাদ দিই, তার পক্ষে খুবই সম্ভব সারা বছরে নিজের বাড়ি, নিজের রান্নাঘরের সবজিটা নিজে তৈরি করে নেওয়া। বাড়ির সবজিটা অন্তত, সমস্ত জিনিস না হলো, ধান চাল ডাল না হলে পরেও, সর্ষের তেল না হলো, অন্তত সবজিটা ইজিলি নিজে তৈরি করে নেওয়া যায়। যদি এক কাঠা মতো জায়গা বা এক কাঠা মতো ছাদও যদি থাকে বা এক কাঠা মতো যদি সব বারান্দা মিলিয়েও যদি থাকে, তাহলে এটা ইজিলি করা যায়। এটার মধ্যে আগামী প্রজন্মকে যতটা সেভ করা, এমন কিছু বিরাট রকেট সায়েন্স নেই এর মধ্যে, এটা নিজেরা একটুখানি পরিশ্রমী হলেই করা সম্ভব। কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন থেকে যায়, যেটা আমরা হাইব্রিড বীজ ছাড়া মার্কেটে পাওয়া সম্ভব না, যেটা আমরা এই মতো কিছু আগে বললেন যে হাইব্রিডের বীজে সারা মার্কেট ভরে আছে। সেক্ষেত্রে কী করে বুঝবে যে আমি যে বাড়িতে যে সবজিটা উৎপাদন করব, সেখানে যে বীজটা আনবো সেটা কোথা দিয়ে আনতে তাদের ভালো? ওই হাইব্রিড বীজই আনতে হবে তাকে, এছাড়া কোনো অপশন না। এছাড়া দেশীয় প্রাচীন বীজ, প্রথাগত বীজ প্রায় অবলুপ্ত। হ্যাঁ, হাইব্রিড বীজই আনতে হবে, আবার পরের বছর বীজ কিনতে হবে। আচ্ছা, হাইব্রিড বীজের সাথে কি রাসায়নিক যে খাবার উৎপাদন হচ্ছে না, তার কোনো সম্পর্ক নেই। মানে হাইব্রিড বীজ থেকে যে খাবার, মানে যে ফলটা আসছে, যে সবজিটা আসছে, যে শাকটা আসছে, যে ফুলটা আসছে, তারা রাসায়নিক যুক্ত সেটা নয়। আচ্ছা, সেখানে অনেকটা সেফ, মানে অনেক না, সম্পূর্ণটাই সেফ। সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। মানে বীজ এবং ফসল দুটো আলাদা প্যারামিটার। হ্যাঁ, দুটো আলাদা ডোমেন। ওটা একটা মানে বীজটা যেহেতু হাইব্রিড, সেই জন্য ফসল মানে উৎপাদিত ফসলটাও হচ্ছে রাসায়নিক যুক্ত, সেটা না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এলেন, আপনার এতটা সময় দিলেন আমাদের এবং এত সুন্দর ইনফরমেশন দিলেন। আশা করি যারা শেষ পর্যন্ত আমাদের এই পডকাস্টটা দেখেছে তাদের অনেকের উপকার হবে। আপনি যদি সবার জন্য শেষে কিছু বলেন যে তারা কীভাবে আরও ভালো থাকতে পারে, বা আপনার অভিজ্ঞতা যদি খানিকটা শেয়ার করেন আপনার মতো করে। না, আমার মতো করে অভিজ্ঞতা শেয়ার করতে গেলে আমি একটা কথাই বলবো যে কোনো মানুষের, তিনি পুরুষ হন মহিলা হন, বাড়িতে বা তার ফ্ল্যাটে বা তার চাষের জমি সংলগ্ন এলাকায় একটা ছোট্ট জায়গাতে নিজের রান্নাঘরের জন্য প্রয়োজনীয় সবজিটা নিজে তৈরি করার চেষ্টা করুন, কোনো রকম রাসায়নিক ব্যবহার না করে। একদম নিজে তৈরি করুন, যাতে করে আপনার পরিবারে 2 জন থাকুক, 3 জন থাকুক, 4 জন থাকুক, 5 জন থাকুক, 10 জন থাকুক, সেটাকে আপনাকে রোটেশনটা ঠিক করে নিতে হবে যে আমি কি সবজি কোন কোন মরশুমে কিভাবে করব। এবং এখন আমি একটু আগেই বললাম যে সমস্ত ধরনের সবজি এখন সারা বছর করা যায়, কোনো অসুবিধা কিছু নেই, এবং রাসায়নিক ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আপনি এটা কমার্শিয়াল স্কেলে বাণিজ্যিকভাবে করছেন না। এটা হলো 1 নম্বর।
2 নম্বর হলো আপনি বাণিজ্যিকভাবে যখনই চাষ করতে যাচ্ছেন তখনই কিন্তু কোনো রকম ভারী ধাতুর ব্যবহার করবেন না, সেটা ক্রোমিয়াম হোক, সেটা লেড হোক, সেটা আর্সেনিক হোক, যাই হোক না কেন, কেননা এই ভারী ধাতুগুলো পরিবেশে বাস্তুতন্ত্রে কোটি কোটি বছর ধরে থেকে যায়, এটা নষ্ট হয় না। এবং শুধু তাই না, এটা কিন্তু বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে যখন নিম্ন থেকে ঊর্ধ্ব এই চেইন ধরে ধরে যায়, শৃঙ্খল ধরে ধরে যায়, তখন বায়োম্যাগনিফাই হতে 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 যায়। ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে তার বড়, তার বড় থেকে তার বড়, তার বড় থেকে মানুষ, এইভাবে যত সে ঊর্ধ্ব যাবে তত কিন্তু তার শরীরে এই বিষের মাত্রাটা, বিষের প্রভাবটা বাড়তে থাকবে। আচ্ছা, সুতরাং ভারী ধাতুর ব্যবহার একদম বর্জন করুন। তাতে বাণিজ্যিকভাবে যদি একটু কম লাভ হয় তাতেও কিন্তু ভবিষ্যৎটা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে। তৃতীয় যেটা বলবো যে জৈব সার, যেমন হচ্ছে কেঁচো সার, যেমন হচ্ছে গোবর সার, জৈব কীটনাশক যেমন হচ্ছে নিম তেল, যে কোনো ধরনের নিমের আপনার নিম গুঁড়ো বলুন বা জৈব নিমের রস বলুন, গোমূত্র, গোবর তো আছি একটু আগেই বললাম, এই সামগ্রিকভাবে সব, তারপর হলুদ, তারপর হচ্ছে তামাক পাতা, এগুলো সব ব্যবহারটা বাড়ান আর রাসায়নিকের ব্যবহারটা কমান। ক্রমশ কমাতে 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 কবে তবেই দেখবেন বাস্তুতন্ত্রের ওপর আজকে যে বিরাট রাসায়নিকের লোড, হ্যাঁ, একদিকে পরিবেশের ওপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের লোড, গ্রিন হাউস গ্যাসের লোড, যার ফলে এত পরিবেশ গরম। এক একটা শহরকে বলা হচ্ছে, আমি একটু আগেই বললাম, হিট এনক্লেভ, মানে তাপের এক একটা দ্বীপপুঞ্জ, সেখান থেকে বেরিয়ে আসা যাবে। ঠিক সেইভাবেই এই যত আপনি এই ধরনের জিনিসগুলোর ব্যবহার কমাবেন, রাসায়নিকের ব্যবহার কমাবেন, ততই পরিবেশ বাস্তুতন্ত্রের ওপর যে রাসায়নিক চাপ রয়েছে, কেমিক্যাল লোড রয়েছে, সেটা কমতে থাকবে এবং কমতে কমতে আস্তে আস্তে একটা সহনীয় জায়গায় আসবে। কিন্তু হয়তো কোনোদিনই আর সেই প্রথম বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতিতে আসবে না, কিন্তু একটা জায়গায় অন্তত আসবে। মানে অ্যাটলিস্ট যেগুলো ছড়িয়ে আছে সেটা বন্ধ হবে না, বাট সমতল একটা জায়গায় আসতে পারে, একটা জায়গায় অন্তত আসতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর তৃতীয় যেটা বলবো, তৃতীয় না, চতুর্থ বলবেন আপনি। তৃতীয়, হ্যাঁ, চতুর্থ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে গোষ্ঠীবদ্ধভাবে চাষ করা, যেটা আমাদের বাঙালিদের মধ্যে কার্যত নেই, কোনোদিনই ছিল না। সমবায় বা পশ্চিমবঙ্গে অবিভক্ত বাংলাতেও একদম ব্যর্থ। সেই সমবায় ভিত্তিতে না হলেও অন্তত গ্রুপ করে গোষ্ঠীবদ্ধভাবে চাষের প্রবণতা বাড়ান, তাহলে জৈব চাষ সম্ভব, তাহলেই একমাত্র প্রাকৃতিক চাষ সম্ভব। সেটা মাছ চাষ বলুন, মাছ চাষে অবশ্য গ্রুপ ভিত্তিক চাষ আছে, কেননা জলকরগুলো গ্রুপ ভিত্তিক লিজ নেওয়া হয়। মাছ চাষে কিছুটা হলেও আছে, কিন্তু প্রাণী চাষেও, প্রাণী পালনেও নেই, আবার আমার মাটির ফসলও নেই। হ্যাঁ, তাহলে এই কটা মোটামুটি আপনারা একটু মাথায় রাখুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাদের কাটোয়ার মতো এই ধরনের একটা প্রাচীন শহর, ঐতিহ্যবাহী শহর, 3-4টে জেলার সঙ্গমস্থলে অবস্থিত শহর, ভারতবর্ষের 2 মহান নদী, একদিকে গঙ্গা ভাগীরথী আর একদিকে অজয়, তার সঙ্গমস্থলে অবস্থিত একটা শহর, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীজির কাছ থেকে দীক্ষা নিলেন। শুধু তাই না, আক্রান্ত হলেন। আক্রান্ত হয়ে কি বললেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? জগাই মাধাইকে বললেন। জগাই মাধাই কলসি ভেঙে মারছে, মাথার পেটে রক্ত বেরোচ্ছে, তাও তিনি প্রেমের বন্যা বইয়ে দিলেন। তাহলে সেই প্রেমের শহর কাটোয়ায় আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন, যে আমাদের এখানকার মানুষজনকে একটা প্ল্যাটফর্ম দিয়ে বা একটা জায়গায় নিয়ে এসে সারা জেলা তথা সারা রাজ্যকে একটু আলোকিত করা, একটুখানি তার ঐতিহ্য, তার বিজ্ঞান মনস্কতাটাকে আরও পরিপুষ্ট করা, সেই জন্য আমার তরফ থেকে তথা আমার প্রতিষ্ঠান গুরুদেবের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। এবং এই জেলা গুরুদেবকে বারবার সাহায্য করেছে। যখন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হচ্ছে, গুরুদেব প্রতিনিয়ত বর্ধমান জেলায় মুখার্জি পরিবারের কাছে গেছেন আর্থিক সাহায্য চাইতে, বিশ্ববিদ্যালয়কে কিভাবে গড়ে তোলা যায়।
কার্যত নিঃস্ব গুরুদেব সেই সময়। আপনারা অনেকেই ভাবেন যে গুরুদেব বিরাট রাজ পরিবারের মানুষ ছিলেন ইত্যাদি না। নোবেল প্রাইজের টাকা পেয়েছেন, তখন নোবেল প্রাইজ কমিটির যে পুরস্কার দিচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছেন যে এত টাকা পেলেন কি করবেন? গুরুদেব উত্তর দিচ্ছেন, এর অর্ধেক টাকা আমার বিশ্ববিদ্যালয়ে কাঁচা ড্রেন তৈরি করতে খরচ করব। ড্রেন অবধি ছিল না, তাও কাঁচা ড্রেন তৈরি। তা সেই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, আজকে ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 1951 সালে বিশ্বভারতী অ্যাক্ট 1951, যেটা ভারতীয় সংসদে পেশ হয়েছিল এবং পাশ হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ স্যার। নমস্কার।